আমি একজন মুসলমান, আমি বলতেছি ইসলামী শরীয়ত চাই, এটার বিরোধিতা করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ইসলামী শরীয়ত চাই, বিরোধিতা যে করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ইসলামী অর্থনীতি চাই, আমি বলতে আলেম সমাজ বলতেছে বা ইসলামপন্থী ভার্সিটির ছেলেরাও বলতেছে, এটার বিরোধিতা করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ফ্রি মিক্সিং ব্যবস্থায় কোনো সময় শান্তি আসতে পারে না, সমাজের নৈতিক অবস্থা ফিরে আসতে পারে না, এটার বিরোধিতা যে করতেছে সেও মুসলমান। জুলাই আমরা কেন করেছিলাম? আপনারা এখানে মোটামুটি সবাই হয়তো জুলাই আন্দোলনে কোনো না কোনো দিন অংশগ্রহণ করেছেন। আমরা জুলাইয়ের শুরু থেকে, যেদিন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে, সেদিন থেকেই তাদের পক্ষে রাজপথে অল্প অল্প নামা শুরু করেছিলাম। 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ শুরু হলো, এরপর থেকে পূর্ণদমে রাজপথেই ছিলাম। আমাদের তো আসলে কোটার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমরা চাকরিও করব না, আমাদের চাকরির সাথে কোনো সম্পর্ক নাই। এবং 90% মানুষ, সাধারণ মানুষের এই অবস্থায় ছিল যে সবাই শেখ হাসিনার প্রতি এবং এই সিস্টেমের প্রতি ক্ষোভের থেকেই রাজপথে নেমেছে। কেউই এইখান থেকে কোনো বেনিফিটেড হবে বা কোনো উপকার লাভ করবে এরকম চিন্তা নিয়ে খুব কম মানুষ জুলাইয়ের রাজপথে নেমেছে। কিন্তু শেখ হাসিনার প্রতি যেই সবার বিতৃষ্ণা, শেখ হাসিনা যে আমাদের উপর জুলুম করেছে, সেই জুলুম থেকে সবাই বাঁচতে চেয়েছে, এই জন্য সবাই আন্দোলনে নেমেছে। জুলাইয়ের পরে আলোচনা শুরু হলো রাষ্ট্র সংস্কার। যখন এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে, তখনই আমরা আলোচনা করেছি, বলেছি বিভিন্ন জায়গায়, আমাদের মুরব্বীরাও বলেছেন যে আসলে এই আলোচনার ফলাফল সামনে আসবে না। কারণ হলো আমাদের জাতি মনস্তাত্ত্বিকভাবে, শিক্ষাগতভাবে, সাংস্কৃতিকভাবে মারাত্মক বিভক্ত এক জাতি। এই জাতিকে ঐক্যবদ্ধ করা অনেক কঠিন। আর রাষ্ট্র যে কোনো একটা সিস্টেমে চলতে হবে, আর যদি এক সিস্টেমের রাষ্ট্র না চলে তাহলে সেই রাষ্ট্র চলতে পারবে না। এখন এইখানে কোন মতাদর্শ চলবে? ইসলামপন্থীরা ব্যাপকভাবে যেহেতু সুযোগ পেয়েছি, আগে বলতেই পারতাম না, এখন একেবারে সুযোগ পাওয়ার কারণে সবাই রাজপথে নেমে পড়লাম, এখনই শরিয়া দরকার। আবার বামপন্থীরা সমাজতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, বিএনপি মধ্যমপন্থী, এই সেকুলারিজম এবং দেশীয় জাতীয়তাবাদ, আবার ইসলামের মিশেলে একটা খিচুড়ি মার্কা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। আবার এনসিপি বা এই ছাত্র শক্তি, তখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, ইনক্লুসিভ বহুত্ববাদ, এই জাতীয় একটা সামনে নিয়ে আসতেছে ফরাদ মাজারের পরিকল্পনা অনুযায়ী। তা আসলে এইটা কেন হয়েছে? এইটা হয়েছে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক ব্যবস্থায় আমাদের মনস্তাত্ত্বিক প্রজন্ম এমন তৈরি হয়েছে যে আসলে এখানে আমি একজন মুসলমান, আমি বলতেছি ইসলামী শরীয়ত চাই, এটার বিরোধিতা করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ইসলামী শরীয়ত চাই, বিরোধিতা যে করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ইসলামী অর্থনীতি চাই, আমি বলতে আলেম সমাজ বলতেছে বা ইসলামপন্থী ভার্সিটির ছেলেরাও বলতেছে, এটার বিরোধিতা করতেছে সেও মুসলমান। আমি বলতেছি ফ্রি মিক্সিং ব্যবস্থায় কোনো সময় শান্তি আসতে পারে না, সমাজের নৈতিক অবস্থা ফিরে আসতে পারে না, এটার বিরোধিতা যে করতেছে সেও মুসলমান। এই যে একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু সংস্কার করা দরকার, আর জাগতিক শিক্ষা ব্যবস্থায় তো ব্যাপক সংস্কার করা দরকার। কারণ কোনো সময় কোনো জাতি, মুসলমানরা শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয়র যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমে শিক্ষিত হলে সে তার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে না। শিক্ষার যেই মূল থিম, সেই মূল থিম ইসলাম কি বলে? ইসলাম বলে হচ্ছে ওহির শিক্ষা, আর হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের জাগতিক মানে আমাদের শরীরের মাধ্যমে জ্ঞান, বুদ্ধি, নাসিকা, ত্বকের মাধ্যমে যে জ্ঞান আহরণ করি, এটা সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। কিন্তু শিক্ষা কারিকুলাম ব্রিটিশরা মেকলের যে শিক্ষা দিয়ে গিয়েছে, এরপরে ৭১-এর পরে ৮-৯ বার সংস্কার হয়েছে, শিক্ষা কমিশন তৈরি হয়েছে, সব ব্রিটিশদের ওই মৌলিক ভিত্তির উপরে হয়েছে। এখানে কোনো বাঙালি জাতীয়তাবাদের কিছু হয় নাই, আর ইসলাম তো নাই। এখন যখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং সংস্কৃতির মাধ্যমে এমন প্রজন্ম গড়ে উঠছে যেখানে আমি ইসলামের কথা বললে আমার মুসলমান ভাই আমার বিরোধিতা করতেছে, এখন আপনি সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন আপনার আসলে বিশেষ করে এই আলোচনা শুধু বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিসের জন্য। মুরব্বীরা রাজনীতি করতেছেন, তাদের রাজনৈতিক কর্মসূচি ভিন্ন হবে। ছাত্র মজলিসের শিক্ষা কেন্দ্রিক ব্যাপক কাজ এবং সংস্কারের উদ্যোগ নিতে হবে। কারণ কোনো জাতিকে যদি আমরা সত্যিকারের অর্থে পরিবর্তন ঘটাইতে চাই, শিক্ষা সংস্কৃতি ছাড়া কোশ্চিনকালে পরিবর্তন ঘটানো সম্ভব না। আর কোনো জাতিকে যদি আমি গোলামের জিনজিরে আবদ্ধ করতে চাই,
তাহলে তার ভাষা, শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। এই জন্য ব্রিটিশরা এসে আমাদের আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে ধ্বংস করে তারা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা এই দেশে এনেছে। আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করবেন ইন্টারন্যাশনাল ভাষা কি, বলবে ইংরেজি। ফ্রান্সে যান, ওরা বলবে ফরাসি। কারণ প্রত্যেক জায়গায় উপনিবেশিক শক্তি তাদের ভাষাকে প্রত্যেক জনগণের উপরে, সেই এলাকার মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা নিয়ন্ত্রণ করেছে। এই জন্য এখন যদি আমরা নেতৃত্বে আসতে চাই, সমাজ পরিবর্তন করতে চাই, বিশেষ করে আমরা ইসলামপন্থী যারা আছি, ভার্সিটিতে পড়ি, মাদ্রাসায় পড়ি, আমাদের শিক্ষার মধ্যে বিকেন্দ্রীকরণ করতে হবে। এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বা শুধুমাত্র এক ধরনের লেখাপড়া করে কোনো সময় জাতীয় শিক্ষা, জাতীয় নেতৃত্বে কোনো ফলপ্রসূ অবদান রাখা যায় না। এই যে আমরা যে বিতর্ক করি, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে, বিশেষ করে কওমি মাদ্রাসার ছেলেরা যখন কোনো মন্তব্য করে, যখন কোনো বিষয়ে কথা বলে, সবাই হাসাহাসি করে। কি হাসাহাসি করে? যে এরা আসলে রাষ্ট্র সমাজ নিয়ে কিছুই বোঝে না। বুঝবে কিভাবে? কোনো পড়ালেখাই তো নাই। বলেন রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, ইলমুস সিয়াসাত নিয়ে কোনো লেখাপড়া আছে? কোনো লেখাপড়া নাই। অথচ জ্ঞানকে বলে দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমাদের কাছে, তাদের কাছ থেকে আমরা আহরণ করতেছি। অথচ সমস্ত জ্ঞানের উদ্ভাবক কারা? দেখেন, বীজগণিত কে আবিষ্কার করছে? জ্যোতির্বিজ্ঞান কে আবিষ্কার করছে? এরপরে গুগল, ফেসবুকের যে অ্যালগরিদম, আমরা সবাই শুনি অ্যালগরিদমের মাধ্যমে মার্কেটিং এখন ব্যাপক এগিয়ে যাচ্ছে। কে আবিষ্কার করছে এগুলা? মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবিষ্কার করছে। উনার সর্বপ্রথম যে কিতাব আল কিতাবুল মুখতাসার ফি হাসবিল জাবরি ওয়াল মুকাবালা, এখানে যে আল জাবরি, এখান থেকে আল জেব্রা, এটা মানে বীজগণিত, এইখান থেকে বীজগণিতের সূত্রপাত ঘটছে। এরপরে উনার নাম ছিল আল খাওয়ারিজমি, এটা লাটিন ভাষায় বলে অ্যালগারিদমি, এইটার থেকে অ্যালগরিদম চলে আসছে। উনি সর্বপ্রথম কিভাবে একটা বিষয়কে সুষ্ঠুভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যায়, এটা আবিষ্কার উনি করেছে। এটাই হলো অ্যালগরিদম। গুগল তো এই কাজই করে, মার্কেটিংয়ে তো ফেসবুকে এই কাজই করে। এরপরে দার্শনিক ইবনে রুশদ, ইবনে খালদুনের থেকে বড় দার্শনিক পৃথিবীতে কেউ আছে? প্লেটো, সক্রেটিস তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা হবে না, এত বড় দার্শনিক, কিন্তু আমরা জানি না। এরপরে আলোক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সব মুসলমানদের অবদান। এরপরে আল কানুন ফিত্তিব যে লিখেছেন ইবনে সিনা, ওনার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হয়েছে। প্রকৌশলী বিজ্ঞান, সমস্ত বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার ছিল। নিজামুল মুলক, উনি 1062 থেকে 1092 পর্যন্ত আলপ আরসালান এবং মালিক শাহ, এই সেলজুক দুই সম্রাটের আমলে উনি নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাগদাদের নিজামিয়া থেকে ইমাম গাজাই রহমতুল্লাহ আলাই জ্ঞান বিজ্ঞানের এমন একটা, বুখারা, সমরকন্দ, এরপর হচ্ছে নিশাপুর, বল্ক, এই সমস্ত এলাকায় এমন জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করছেন যে এরপরে পরবর্তী ইউরোপের যে বিপ্লব হয়েছে, ওই বাগদাদের জ্ঞানের উপরে ভিত্তি করে বিপ্লব হয়েছে। আমাদের জ্ঞান হাইজ্যাক করে এখন অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে, আর আমরা বলতেছি এইগুলো তো আমাদের জ্ঞান না, আমরা শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করব। অবশ্যই ধর্মীয় জ্ঞান ছাড়া সব বেকার। মুসলমান যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সব বেকার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি রাজনীতির প্রশ্নে আসেন, আপনি যদি সিস্টেম পরিবর্তন করতে চান, তাহলে আপনার অবশ্যই জ্ঞানকে বিকেন্দ্রীকরণ করতে হবে। তাআল্লাম কুল্লা শাইইন মিন শাই ওয়া শাইআম মিন কুল্লি শাই। একটা বিষয়ে আপনি পণ্ডিত হবেন, আপনি হয়তো ফকিহ হবেন, আপনি হয়তো মুহাদ্দিস হবেন, অথবা আপনি বিজ্ঞানী হবেন, অথবা আপনি বড় প্রকৌশলী হবেন, কিন্তু সব বিষয়ে আপনার ধারণা থাকতে হবে। আপনি যদি রাজনীতিবিদ হইতে চান, এই সিস্টেমকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার সব বিষয়ে ধারণা করতে হবে। কি করতে হবে? আমাদের অনেক আলেমরা বলেন, আমার মুরব্বী, আমার অনেক শ্রদ্ধাভাজন, উনিও বলে গেছেন সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম পরিবর্তন করা যায় না। কথা ঠিক, কিন্তু সিস্টেমের মধ্যে না ঢুকে সিস্টেম পরিবর্তনের স্বপ্নও দেখা যায় না। এটা হলো বাস্তবতা। কারণ আপনি যদি একেবারে সমাজের সিস্টেমের মধ্যে না ঢুকেন, আপনার কথার তো কোনো প্রভাব সিস্টেমের মধ্যে ঢুকবেই না। আপনি উদাহরণ দিয়ে বুঝেন, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে 2024 সাল পর্যন্ত মুসলমানদের স্বাধীনতার কথা বলার কোনো লোক ছিল না। এখন সংসদে নামাজের কথা উচ্চারিত হচ্ছে, সংসদে ইসলামপন্থীরা থাকার কারণে সেকুলার বিএনপি এখন বলতে হচ্ছে আমরা শর্ট কোট পড়া হলো মৌলানা, কোরআনের কথা বলতেছে, তাফসির বলতেছে। এই প্রভাবটা কিভাবে তৈরি হয়েছে? এরপর পর্দার কথা হচ্ছে, বোরকা পরা মানুষ যখন সংসদে কথা বলতেছে, পর্দা নিয়ে কটূক্তি করার কেউ নাই। এরপরে হচ্ছে শাপলার শহীদদের অধিকার নিয়ে কথা হচ্ছে, এখানে মুসলমানদের অধিকার নিয়ে কথা হচ্ছে, ব্যাপক ইসলামী আলোচনা হচ্ছে। আপনি যদি এখানে না যাইতেন, সারা জীবন দাওয়াতি কাজ করে কোনো সময় রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করা যায় না। এই জন্য দুইটাকে দুই জায়গায় রাখতে হবে। রাজনীতি আর জিহাদকে সবসময় এক করা যাবে না। জিহাদ হচ্ছে আপনার আমাদের
প্রেরণার জায়গা। জিহাদ করতে যখন আমরা নামি তখন হচ্ছে আমরা শাহাদাতের তামান্না নিয়ে নামি, আমি মরে যাব। কিন্তু রাজনীতির প্রশ্নে আসলে আপনি মরে যাওয়ার প্রশ্ন না, আপনার জনগণকে বাঁচানোর প্রশ্ন। সুতরাং দুইটাকে মেলানো যাবে না। জিহাদ হচ্ছে আপনার যখন প্রেক্ষাপট তৈরি হবে আপনি জিহাদ করবেন, কিন্তু রাজনীতি আপনার সারা জীবন করতে হবে। সেকুলার রাষ্ট্র হইলেও আপনার রাজনৈতিক সক্রিয়তা রাখতে হবে, গণতান্ত্রিক হইলেও আপনার রাজনৈতিক অংশগ্রহণ রাখতে হবে, ইসলাম হইলেও তো রাখতেই হবে। কারণ আপনি যদি রাজনৈতিক সক্রিয়তা না থাকে, রাজনৈতিক অবস্থান থাকে, তাহলে আপনি হবেন রোহিঙ্গাদের মতো উদ্বাস্ত, আপনার কথার কোনো মূল্য তৈরি হবে না। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন সারা জীবন আন্দোলন করে যেই কাজ করতে না পারবে, আপনি একজন আপনার লোক আমলা ব্যবস্থায় ঢুকাই দিবেন, সচিব ঢুকাই দিবেন, সে এক কলমের খুঁজে তার থেকে বেশি কাজ করবে। এই জন্য ওইখানে ঢুকতে হবে। শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য আমাদের ছাত্র মজলিসের ব্যাপক কাজ করতে হবে। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। বিশেষ করে ছাত্র মজলিসকে আমি বলবো, দুইটা দাবিকে আপনারা আপনাদের সংগঠনের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে ছড়াই দেন। একটা হলো কো এডুকেশন সিস্টেমকে পরিবর্তন করতে হবে। কো এডুকেশন সিস্টেম পরিবর্তন না করলে কোশ্চিন কালো এই যে ধর্ষণ বাড়তেছে, ইফটিজিং বাড়তেছে, যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে। আপনি ছেলে মেয়েকে একসাথে পড়াবেন, যদি আমার এই যে হুজুররা আছে ইনাদের পাশে যদি মেয়েদেরকে এনে পড়ান, সারাদিন কোরআন হাদিস পড়লেও এর নৈতিক চরিত্র ঠিক থাকবে না। এটা আল্লাহ বলেছেন। বিশেষ করে এখানে তো ছেলেদের উপর জুলুম করা হয়, সারাদিন মেয়ে পাশে থাকে, সে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করবে। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ কি মেয়েদের শিক্ষার বিরুদ্ধে বলেন নাই, আলাদা পড়েন। আপনি মার্কেট মেয়েদের জন্য আলাদা করেন, সব জায়গায় কো এডুকেশন সিস্টেম এটাকে বাতিল করতে হবে, সিপারেট ব্যবস্থা করতে হবে। এইটা আপনি ছাত্র মজলিসের থেকে এটা ব্যাপক দাবি জানাইতে হবে। আর একটা হলো শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষাকে একেবারে কম্পালসারি করা। এটাকে মার্ক ওই যে মানে কি এখন কি ধর্মীয় শিক্ষাটা এখন হলো নম্বর না আছে নম্বর, নাকি এই যে আউট সাবজেক্ট ঐচ্ছিক এইটা না, ধর্মীয় শিক্ষাকে একেবারে বাধ্যতামূলক করতে হবে। এই ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা আর হচ্ছে এই যে সহশিক্ষা ব্যবস্থা বাতিল করা, এটাকে ছাত্র মজলিস যদি একটা দাবিতে পরিণত করে সারা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সেমিনার করতে হবে, কারণ বুঝাইতে হবে। প্রথমে এই কথা বলছি, আমি যখন এই কথা বলবো আমার এই ইসলামী বিষয়ের বিরোধিতা করবে আমারই মুসলমান ভাই, কারণ সে তো জানে না, সে তো বুঝে না। তাকে এইভাবে ব্রিটিশরা তৈরি করছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভাষার মাধ্যমে এমন ভাবে তৈরি করছে, সে বুঝে না বুঝে ব্রিটিশদের গোলামি করতেছে। আর মেকলের তো এটাই পরিকল্পনা ছিল। মেকলে কি বলেছিল, আমরা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন এক জাতি গড়ে তুলবো যারা রক্তে মাংসে আব্দুর রহমান আব্দুল্লাহ হবে, কিন্তু চিন্তা চেতনায় সমস্ত কর্মপদ্ধতিতে তারা হবে আমাদের গোলাম। এই জন্য এটা যদি ছাত্র মজলিস করতে পারে, ছাত্র মজলিসকে জাতি স্মরণ করবে, এবং আমরা ইনশাআল্লাহ এই সিস্টেম পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের ছাত্র মজলিসের যোগ্য লোক তৈরি করতে হবে। ব্যাপকভাবে যদি আমরা যোগ্য লোক তৈরি করি এবং রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা লোক সাপ্লাই দিতে পারি, তাহলে আশা করা যায় এই সিস্টেম পরিবর্তনের জন্য প্রাথমিক ভূমিকা শুরু হবে, প্রাথমিক ভিত্তি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ছাত্র মজলিস যেই দুর্বার গতিতে সামনে এগিয়ে চলতেছে, সেই মিশনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত সমালোচনা এবং সমস্ত বিদ্বেষ, হিংসা মুক্ত হয়ে ইতিবাচক কাজের মাধ্যমে সামনে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমাদের এই কাফেলা খিলাফতের পথ চলা।